রাত ৩টা। কক্সবাজারের দক্ষিণে বাতাস থেমে গেছে। ঢেউগুলো একদম নিস্তব্ধ, যেন কেউ তাদের গলায় হাত রেখে বলেছে চুপ। সমুদ্রের পাড়ে একটি ছোট নৌবাহিনী ঘাঁটি, সেখানে লাল আলোয় জ্বলছে কয়েকটি মনিটর। একজন অফিসার ঠোঁট কামড়ে তাকিয়ে আছেন স্ক্রিনের দিকে। রাডারে দেখা যাচ্ছে এক ক্ষীণ রেখা, যা স্থির নয়, নড়ে। তিনি ধীরে বললেন, স্যার, এই সিগন্যালটা স্থানীয় নয়। ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তরে তখন ফোন বেজে উঠছে একের পর এক। সমুদ্রের নিচে নড়ছে এক অজানা সত্তা, যে নিঃশব্দে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। এই সত্তার নাম KSS-1, দক্ষিণ কোরিয়ার তৈরি উন্নত ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, যাকে আন্তর্জাতিক সামরিক অভিধানে ডাকা হয় সাইলেন্ট হান্টার নামে। জেন্স ডিফেন্স উইকলি লিখেছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে নীরব সামরিক বিপ্লব শুরু হয়েছে বঙ্গোপসাগরের নিচে। এটাই বাংলাদেশের নতুন অধ্যায়। আর এই অধ্যায় শুরু হচ্ছে শব্দহীন সাগরে, যেখানে যুদ্ধ হবে কিন্তু কেউ শুনতে পাবে না। ডিফেন্স নিউজ, দ্য কোরিয়া হেরাল্ড এবং জেন্স উইকলি ডিফেন্স রিভিউ এই সপ্তাহে প্রকাশ করেছিল এক খবর। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোপন আলোচনায় আছে ইমপ্রুভড জ্যাং বোগো ক্লাস সাবমেরিন কেনার জন্য। আন্তর্জাতিক মহলে এটি ছিল এক বিস্ফোরণ, কারণ এই সাবমেরিন কোনো সাধারণ প্ল্যাটফর্ম নয়। এটি জার্মান টাইপ 209-1400 ডিজাইনের উপর নির্মিত, যার গঠন এমনভাবে তৈরি যে সমুদ্রের নিচে এটি প্রায় অদৃশ্য। একজন দক্ষিণ কোরিয়ান নৌ প্রকৌশলী বলেছেন, আমাদের সাবমেরিন এমনভাবে সাইলেন্ট যে শত্রুর সোনার ইঞ্জিনও তার নিঃশ্বাস ধরতে পারে না। বাংলাদেশ যদি এই প্রযুক্তি পায়, তবে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় এক ছোট রাষ্ট্র ভারতের শতাব্দী প্রাচীন বে অফ বেঙ্গল ডমিনেন্স ডক্ট্রিনকে চ্যালেঞ্জ জানাবে। বাংলাদেশের বর্তমান দুটি মিং ক্লাস সাবমেরিন পুরনো প্রজন্মের। তাদের রাডার, সোনার, ইঞ্জিন সবই কার্যকর, কিন্তু সীমাবদ্ধ। KSS-1 সেই সীমা ভেঙে দেবে। এটি গভীর সমুদ্রে ডুব দিতে পারে 500 মিটার পর্যন্ত। চলার সময় শব্দমাত্রা এত কম যে শত্রুর করভেট বা ফ্রিগেট পাশে চলে গেলেও টের পায় না। সবচেয়ে বড় বিষয়, এই সাবমেরিন 40 দিনেরও বেশি সময় বঙ্গোপসাগরের তলায় থেকে পুরো উপকূলীয় জোন নজরদারি করতে পারবে। দক্ষিণ কোরিয়ান প্রতিরক্ষা বিশেষজ্ঞ লি জে হুন বলেছেন, বাংলাদেশ এই প্ল্যাটফর্ম হাতে পেলে বঙ্গোপসাগর আর ভারতের একচেটিয়া জলভূমি থাকবে না। এটাই ভারতের ভয়, কারণ এখনো পর্যন্ত ভারত মনে করত বাংলাদেশের নৌবাহিনী উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ। কিন্তু KSS-1 হাতে এলে বাংলাদেশ সাগরের নিচে দাঁড়িয়ে ভারতের পূর্ব নৌ কমান্ড পর্যন্ত নজরদারি চালাতে পারবে। দিল্লির ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ডের এক বৈঠকে একজন সিনিয়র অফিসার সরাসরি বলেছিলেন, বাংলাদেশ যদি এই সাবমেরিন নেয়, তাহলে আমাদের মালাক্কা রুট পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে। এই মন্তব্য অর্থবহ, কারণ ভারতের স্করপিয়ান সাবমেরিনগুলো দক্ষিণ চীন সাগরে যেতে যে রুট ব্যবহার করে তা বঙ্গোপসাগরের ভেতর দিয়েই যায়। আর সেখানে যদি বাংলাদেশ নীরব নজরদারিতে থাকে, তাহলে ভারতের প্রতিটি নৌ চলাচল তাদের চোখের সামনে উন্মুক্ত থাকবে। প্রতিরক্ষা বিশ্লেষক ব্রহ্ম চেলানি লিখেছেন, বাংলাদেশের সাবমেরিন চুক্তি আমাদের প্রথাগত সমুদ্র কৌশলকে ছিন্ন ভিন্ন করবে। দক্ষিণ এশিয়ার সমুদ্র এখন বোহমের। এর মানে ভারত এখন বাধ্য আরো বেশি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, সোনার বয়, P-8I নজরদারি বিমান কিনতে। কিন্তু যত খরচ বাড়বে, তত দুর্বল হবে ভারতের দীর্ঘমেয়াদী স্থিতি। আর সেটি বাংলাদেশের প্রকৃত জয়, যুদ্ধ ছাড়াই কৌশলগত আধিপত্য। বাংলাদেশের ব্লু ইকোনমি এখন জাতীয় নিরাপত্তার মূল অংশ। গ্যাস ব্লক, অফশোর বাণিজ্য রুট, গভীর সমুদ্র সম্পদ সবকিছু সুরক্ষিত রাখতে নৌবাহিনীর এই ক্ষমতা অপরিহার্য। জাপানি প্রতিরক্ষা গবেষক তাকাশি ইয়ামাদা নিক্কেই এশিয়াকে বলেন, বাংলাদেশ সাবমেরিন ক্ষমতা বাড়ালে বঙ্গোপসাগর হয়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য কেন্দ্র। এটি কেবল অস্ত্র নয়, এক ধরনের রাজনৈতিক সংকেত। বাংলাদেশ বলতে চায়, আমরা কোনো ব্লকের সদস্য নই, আমরা নিজেদের জলসীমার প্রভু। এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে, KSS-1 বিক্রি কেবল প্রতিরক্ষা নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার বিনিয়োগ। কোরিয়া এই বিক্রির মাধ্যমে নিজেকে চীনের বিকল্প অস্ত্র সরবরাহকারী হিসেবে তুলে ধরতে চায়। আর বাংলাদেশ এই প্রতিযোগিতা কাজে লাগাচ্ছে নিজের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করতে। একটি KSS-1 সাবমেরিনের গঠন 65 মিটার লম্বা, ওজন প্রায় 1200 টন। 6টি টর্পেডো টিউবের মাধ্যমে এটি মুহূর্তে আঘাত হানতে পারে যে কোনো যুদ্ধ জাহাজে। এর সবচেয়ে বড় শক্তি সাইলেন্ট মোড। যখন এটি পুরোপুরি নিঃশব্দ অবস্থায় চলে, তখন শত্রুর সোনার পর্যন্ত তা ধরতে পারে না। বাংলাদেশ যদি 4 থেকে 6টি এই ধরনের সাবমেরিন মোতায়েন করে, তাহলে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের নিচে তৈরি হবে এক অদৃশ্য ব্যারিয়ার, যেখানে প্রবেশ মানেই ঝুঁকি। বাংলাদেশের সাবেক নৌপ্রধান রিয়াল অ্যাডমিরাল এম খালেদ ইকবাল বলেছেন, সাবমেরিন কেবল যুদ্ধের হাতিয়ার নয়, এটি তথ্য সংগ্রহের নীরব সেনা। সেই তথ্যই আজ যুদ্ধের সবচেয়ে দামি সম্পদ। সমুদ্রের নিচে যদি কেউ শুনতে পারে শত্রুর শ্বাস, তাহলে আকাশের বোমাও নিষ্প্রভ হয়ে যায়।
ঢাকা, সিওল, নয়াদিল্লি ৩ রাজধানীতেই এখন একই নিরাপত্তা। সবাই জানে এই চুক্তি একবার বাস্তবে এলে আর ফিরে যাওয়া সম্ভব নয়। বঙ্গোপসাগর আর এক দেশের রাজত্বে থাকবে না। আলমনিটর মন্তব্য করেছে, যদি বাংলাদেশ KSS-1 পায় তবে এটি শুধু অস্ত্র চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার সমুদ্র রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক রিচার্ড ক্রোনিন বলেছেন, বাংলাদেশ এখন নিরাপত্তার ভেতর শক্তি সঞ্চয় করছে। এই নিরাপত্তা একদিন সমুদ্র রাজনীতির নতুন অধ্যায় লিখবে। কক্সবাজারের তীর থেকে তাকালে দেখা যায় শুধু ঢেউ, কিন্তু সেই ঢেউয়ের নিচে চলাচল করছে এক অদৃশ্য শিকারী যে শব্দ করে না, কিন্তু ভারসাম্য ভেঙে দেয় নিঃশব্দে। এটাই দক্ষিণ এশিয়ার শুরু, যেখানে যুদ্ধের ঘোষণা আসে না প্রেস কনফারেন্সে, বরং এক রাতের গভীরে সমুদ্রের নিচে এক সিগন্যালের আলোয়। বঙ্গোপসাগরের নিচে নেমে আসছে নতুন যুগ। এবার শব্দ নয়, নীরবতাই হবে সবচেয়ে বড় অস্ত্র। বঙ্গোপসাগরের গভীর নীল জলে ভাসছে এক অচেনা ভূমি। চারপাশে সাদা ঢেউ, দূরে সুন্দরবনের সবুজ রেখা। উপকূলের জেলেরা একে বলে পুটনি দ্বীপ। এটি কোনো পুরনো মানচিত্রে নেই সরকারি রেকর্ডেও, অথচ এখন এটি বাস্তব। বাংলাদেশের দক্ষিণে প্রকৃতির হাতে গড়া এক নতুন ভূমিখণ্ড। ঢেউয়ের গর্জনের ভেতর এই ছোট্ট দ্বীপ যেন বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। কারণ পুটনি শুধু এক টুকরো মাটি নয়, এটি ভৌগোলিক পুনর্জন্ম, অর্থনৈতিক সম্ভাবনা এবং ভূ রাজনৈতিক কৌশলের প্রতীক। কিন্তু প্রকৃতির এই দান এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের এই নতুন দ্বীপ কি কেবল ভৌগোলিক সৌভাগ্য, নাকি ভারতের কপালে নতুন চিন্তার রেখা? ৯০-এর দশকের শেষ ভাগে সুন্দরবনের কোল ঘেঁষে জোয়ার ভাটার খেলায় জমতে শুরু করে পলি, মেঘনা, পদ্মা ও গঙ্গার শাখা নদীগুলোর বয়ে আনা কোটি কোটি টন বালি আর কাদা ধীরে ধীরে গড়ে তুললে এক ভাসমান দ্বীপ। প্রথমে এটিকে জেলেরা চর বলতো, বর্ষায় ডুবে যেত, শীতে আবার জেগে উঠত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দ্বীপ নিজেকে বদলে ফেলে। এখানে জন্ম নেয় ম্যানগ্রোভ গাছ, লবণাক্ত মাটিতে শেকড় ছড়িয়ে ধরে জীবন, পাখির দল আসে, দেখা যায় হরিণের ছাপ, অর্থাৎ প্রকৃতি তাকে গ্রহণ করেছে। আজ এই পুটনি দ্বীপের আয়তন প্রায় ৮ থেকে ১০ বর্গ কিলোমিটার। দ্বীপের এক পাশে বালুময় সৈকত, অন্য পাশে সুন্দরবনের কাদামাটির জঙ্গল, এক অদ্ভুত সিম্বায়োসিস। এখানে তাকালে মনে হয় আপনি একই সঙ্গে সমুদ্র ও বনের হৃদয়ে আছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পুটনি প্রমাণ করছে বাংলাদেশ কেবল নদী ভাঙনের দেশ নয়, নদী সাগরের মিলনেই নতুন ভূমির জন্মও এখানে হয়। এই দ্বীপের সবচেয়ে বড় গুরুত্ব ভৌগোলিক, কারণ আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী একটি দেশের সমুদ্র সীমা নির্ধারিত হয় তার বেসলাইন বা উপকূল রেখা থেকে। যদি নতুন ভূমি স্থায়ী হয় তবে সেটি বেসলাইনের অংশ হয়ে যেতে পারে। এর মানে বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল আরও দক্ষিণে বিস্তৃত হতে পারে, যেখানে প্রচুর প্রাকৃতিক গ্যাস, তেল ও সামুদ্রিক খনিজ সম্পদ রয়েছে। ২০১৪ সালে আন্তর্জাতিক সমুদ্র আদালত বাংলাদেশকে ভারতের সঙ্গে ১৯,৪৬৭ বর্গ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার জলসীমার অধিকার দেয়। কিন্তু পুটনি দ্বীপ যদি স্থায়ীভাবে টিকে যায় তাহলে বাংলাদেশের বেসলাইন আরও ৮ থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সরে যাবে। ফলে বাংলাদেশের EEZ অন্তত ১,০০০ বর্গ কিলোমিটার বাড়তে পারে। আল মনিটর এ বিষয়ে লিখেছে, পুটনি দ্বীপ বাংলাদেশের জন্য কৌশলগত স্বপ্ন। এটি শুধু ভূমি নয়, এটি এক্সক্লুসিভ ইকোনমিক জোনে নতুন শক্তি যোগ করছে। অর্থাৎ এই ছোট্ট ভূমিখণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুদ্রপৃষ্ঠে আরও এক ধাপ দক্ষিণে ঠেলে দিয়েছে। পুটনির গল্পে লুকিয়ে আছে এক পুরনো স্মৃতি, দক্ষিণ তালপট্টি দ্বীপের। ১৯৭০-এর দশকে হাড়িয়াভাঙা নদীর মোহনায় যে দ্বীপটি জেগে উঠেছিল তা নিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র বিরোধ হয়েছিল। ভারত সেখানে পতাকা তুলেছিল, বাংলাদেশ প্রতিবাদ করেছিল। দুই দেশের নৌবাহিনী পর্যন্ত মুখোমুখি হয়েছিল এক পর্যায়ে। পরিস্থিতি শান্ত হয় ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পরে, যখন সেই দ্বীপ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। তবুও সেই ইতিহাস আজও সতর্ক করে দেয়, নতুন ভূমি মানেই নতুন কূটনৈতিক উত্তাপ। পুটনি এখন পুরোপুরি বাংলাদেশের জলসীমার ভেতরে, কিন্তু এটি অবস্থিত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র সীমার খুব কাছে, মাত্র ১২ কিলোমিটার দূরে। এই অবস্থানই দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। দ্য হিন্দু বিশ্লেষণে লিখেছে, পুটনি যদি স্থায়ী হয় বাংলাদেশ তার বেসলাইন দক্ষিণে সরাতে পারে, যা দুই দেশের সমুদ্র সীমা নির্ধারণের প্রভাব ফেলবে। অর্থাৎ ভারত আশঙ্কা করছে বাংলাদেশ এই দ্বীপকে ব্যবহার করে ভবিষ্যতের সমুদ্র সীমা পুনর্নির্ধারণের দাবি তুলতে পারে। বাংলাদেশের নৌবাহিনী এখন এক নতুন বাস্তবতায় কাজ করছে।
বঙ্গোপসাগর কেবল মাছ ধরা বা বাণিজ্যের পথ নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রাম, কুয়াকাটা ও মোংলায় নৌঘাঁটি স্থাপনের পর এখন নজর পড়েছে দক্ষিণ উপকূলে। পুটনি দ্বীপ এই দিক থেকে এক আদর্শ স্থান। এখানে স্থাপন করা যেতে পারে কোস্টগার্ড ফরওয়ার্ড অপারেটিং বেস, যা সাগরে জলদস্যু দমন, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক নজরদারিতে সহায়ক হবে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মন্তব্য করেছে, বাংলাদেশ যদি পুটনিতে স্থায়ী নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলে, তবে এটি বঙ্গোপসাগরের কৌশলগত ভারসাম্য বদলে দেবে, কারণ এর অবস্থান খুবই স্পর্শকাতর। এখান থেকে ভারতের উপকূলীয় অঞ্চল এবং আন্দামান নৌপথ নজরে রাখা সম্ভব। অর্থাৎ বাংলাদেশের জন্য এটি শুধু ভূখণ্ড নয়, একটি মেরিটাইম লিসনিং পোস্ট। এমন একটি বাস্তবতায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। তারা জানে, বঙ্গোপসাগরে আধিপত্য হারানো মানে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং পূর্ব এশিয়ার সামরিক ভারসাম্যে দুর্বল হওয়া। বাংলাদেশ এখন ব্লু ইকোনমিকে জাতীয় অর্থনীতির পরবর্তী ইঞ্জিন হিসেবে দেখছে। সরকারি হিসাব অনুযায়ী সমুদ্র সম্পদ থেকে বছরে অন্তত $15 বিলিয়ন আয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মাছ, গ্যাস, তেল, বালি, লবণ ও নবায়নযোগ্য শক্তি অন্তর্ভুক্ত। পুটনি দ্বীপ এই সম্ভাবনাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসছে। এর আশেপাশে বিপুল মৎস্য সম্পদ পাওয়া যাচ্ছে, বিশেষ করে লবণাক্ত পানির কাঁকড়া ও চিংড়ি। এলাকাটি ভবিষ্যতে ইকো ট্যুরিজমের কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। ইউএনইপি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নতুন দ্বীপগুলো জলবায়ু অভিযোজন ও অর্থনৈতিক পুনর্গঠনের মডেল হতে পারে, কিন্তু ভারত এই প্রবণতাকে অন্যভাবে দেখছে। দিল্লির দৃষ্টিতে বঙ্গোপসাগরে চীন ও বাংলাদেশের ক্রমবর্ধমান সহযোগিতা ভারতের আঞ্চলিক প্রভাবকে হুমকির মুখে ফেলছে। চীনা কোম্পানিগুলো ইতিমধ্যে পায়রা, কুতুবদিয়া ও মাতারবাড়ি অঞ্চলে বিনিয়োগ করছে। পুটনি যদি সেই তালিকায় যোগ হয়, তবে এটি ভারতের কূটনৈতিক দুঃস্বপ্নে পরিণত হবে। পুটনির ভবিষ্যৎ শুধু ভূ রাজনীতির উপর নির্ভর করছে না, এটি নির্ভর করছে প্রকৃতির মেজাজের উপরও। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে 3.4 মিলিমিটার হারে বাড়ছে। যে দ্বীপের উচ্চতা মাত্র 2 মিটার, তার জন্য এটি অস্তিত্বের প্রশ্ন। আইপিসিসি তাদের সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করেছে, দক্ষিণ এশিয়ার উপকূলীয় 20% দ্বীপ আগামী 50 বছরে ডুবে যেতে পারে। অর্থাৎ পুটনি টিকে থাকলে কেবল বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের পরিবেশ নীতির এক সফল মডেল হবে। তাই এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ম্যানগ্রোভ সুরক্ষা, বালু বাঁধ নির্মাণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, যদি পুটনিকে পরিবেশগতভাবে রক্ষা করা যায়, এটি আগামী 1 শতকের জন্য বাংলাদেশের সামুদ্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিকেলের শেষ আলোয় সুন্দরবনের গাছের ছায়া পড়ছে পুটনির বালুর উপর। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে দ্বীপের চারপাশ ঘিরে রাখছে, যেন প্রকৃতি তাকে বুকে টেনে নিচ্ছে। দূরে এক নৌকায় জেলে গাইছে, নদীর মাটিতে নতুন ঘর বাঁধবো আমরা। এই দৃশ্য শুধু প্রকৃতির নয়, এটি এক জাতির আত্মবিশ্বাসের প্রতীক। বাংলাদেশের প্রতিটি নতুন মাটি এখন কূটনীতির, অর্থনীতির এবং অস্তিত্বের প্রতিশ্রুতি বহন করে। রয়টার্স শেষ লাইনটিতে লিখেছিল, বাংলাদেশের পুটনি দ্বীপ দেখাচ্ছে ছোট রাষ্ট্রও প্রকৃতির হাতে বড় হতে জানে। সত্যি, এই নতুন দ্বীপ যেন বলে দিচ্ছে, বাংলাদেশ এখন আর নদী ভাঙনের দেশ নয়, এটি পুনর্জন্মের দেশ, যেখানে প্রতিটি ঢেউ একদিন ইতিহাস লেখে। নয়াদিল্লির রাতটা তখন গরম আর ভারী। রাজধানীর প্রতিটি টেলিভিশন স্টুডিওতে চলছে এক ধরনের মহড়া, ভারত জয়ী, পাকিস্তান পরাস্ত। সঞ্চালকরা চেঁচিয়ে উঠছেন, বিশ্লেষকরা হাত নেড়ে বলছেন, এই 4 দিনের যুদ্ধ প্রমাণ করেছে ভারতের অপ্রতিরোধ্য সামরিক শক্তি। কিন্তু ঠিক সেই সময় ইসলামাবাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘরে নীরবে খোলা হচ্ছিল এক ফাইল, শিরোনাম মার্কিন কংগ্রেসীয় প্রতিবেদন, পাকিস্তানের কৌশলগত জয়। ওই পাতায় ছিল যুক্তরাষ্ট্রের সরকারি মূল্যায়ন। এই সংঘর্ষে পাকিস্তান ভারতের উপর সামরিকভাবে সফল হয়েছে এবং চীনা অস্ত্র ব্যবহারের দক্ষতা এই অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো ততক্ষণে নাচছে নিজেদের তৈরি করা মিথ্যা ন্যারেটিভে। একদিকে ঢাকঢোল, অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে শীতল তথ্যের আগুন। চাবাহার স্টাইলের গল্প শুরু হয় এখান থেকেই, যেখানে যুদ্ধ শেষ হলেও সত্যি লুকিয়ে থাকে কুয়াশায়, আর পরাজিতরা ঘোষণা করে নিজেদের বিজয়ী। 2025 সালের মে মাস, লাদাখের পাহাড়ের পাদদেশে এবং জম্মু সীমান্তে হঠাৎই 4 দিনের এক সংঘর্ষ শুরু হয়। দুদেশের মিডিয়া একে বলেছিল সীমিত সংঘর্ষ, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকরা লিখেছিল এটি ছিল 21শ শতাব্দীর ক্ষুদ্রতম কিন্তু সবচেয়ে প্রকাশ্য সামরিক পরাজয় ভারতের জন্য। পাকিস্তান তখন ময়দানে নামায় তার নব উন্নত JF-17 ব্লক 3 এবং J-10C যুদ্ধ বিমান। ভারত যার ভরসায় ছিল রাফায়েল ও S-400 প্রতিরক্ষা ব্যবস্থার উপর হঠাৎই হতবিহ্বল। প্রথম দিনেই পাকিস্তানি বিমান বাহিনী
বাহিনী আঘাত হানে রাজস্থানের এক ফরওয়ার্ড রাডার স্টেশনে। তৃতীয় দিনেই আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর আসে একটি S-400 ব্যাটারি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে এবং ভারতীয় বাহিনী তা লুকিয়ে রেখেছে। নয়াদিল্লির স্টুডিওগুলোতে তখন ব্যস্ত অন্য গল্প বানাতে। আমরা রাফেল দিয়ে তাদের 7টি বিমান নামিয়েছি, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বিভ্রান্তিতে পড়েছে। বাস্তবে যা ঘটেছিল তার উল্টো গল্প তৈরি হচ্ছিল দর্শকের মন জয় করার জন্য। 2 সপ্তাহ পর মার্কিন কংগ্রেসে জমা হয় মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের বার্ষিক প্রতিবেদন। তাতে লেখা হয়, পাকিস্তান এই 4 দিনের সংঘর্ষে সামরিকভাবে সফল হয়েছে এবং চীনা অস্ত্র ব্যবহারের দক্ষতায় ভারতকে প্রতিরক্ষামূলক অবস্থায় ঠেলে দিয়েছে। এই একটি বাক্য দিল্লির কূটনৈতিক মহলে যেন এক বজ্রপাত। ভারতের বিশ্লেষক অধ্যাপক অশোক সোয়ান মন্তব্য করেন, এই রিপোর্ট ভারতের সরকারি প্রচারণার মুখোশ খুলে দিয়েছে। গালওয়ানের পর আবারও একই ভুল পুনরাবৃত্তি হয়েছে। রিপোর্টে আরও 3টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল। 1. নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে জনগণকে বিভ্রান্ত করেছেন। 2. ভারতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় প্রোপাগান্ডার যন্ত্রে পরিণত হয়েছে। 3. পাকিস্তান ও চীনের সম্মিলিত কৌশলের সামনে ভারতের কূটনীতি ব্যর্থ হয়েছে। দিল্লির সঙ্গে সঙ্গে রিপোর্ট অগ্রহণযোগ্য ঘোষণা করলেও ক্ষতি হয়ে গেছে। বিশ্ব জানল, যুদ্ধের গল্প ভারত নয়, অন্য কেউ লিখছে। যুদ্ধের কয়েক মাস পর দুবাই এয়ার শো 2025 হয়ে উঠল পাকিস্তান বিমান বাহিনীর এক গৌরবের মঞ্চ। সেখানে প্রদর্শিত F-17 থান্ডার ব্লক 3 হয়ে উঠল বিশ্ব প্রতিরক্ষা শিল্পের নতুন আকর্ষণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম ছিল, পাকিস্তানের থান্ডার আকাশ জয় করল দুবাইয়ের মঞ্চ। সবচেয়ে অদ্ভুত দৃশ্য ঘটল পাকিস্তান প্যাভিলিয়নে। কয়েকজন ভারতীয় পাইলট, যারা নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন, নীরবে হাজির হলেন পাকিস্তানের স্টলে। তারা হাসি মুখে ছবি তুললেন সেই বিমানটির পাশে, যা কয়েক মাস আগেই ভারতীয় S-400 ধ্বংস করেছিল। দিল্লি টাইমস লিখেছিল, ভারতীয় পাইলটরা পাকিস্তানের F-17 থান্ডার বিমানের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। তারা বিমানের রাডার, এভিওনিক্স ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করেছেন। এই ছবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেনি, কিন্তু সংবাদ মাধ্যম করেছে। এটি ভারতের জন্য এক মানসিক পরাজয়ের প্রতীক, যেখানে পরাজিত সেনারা বিজেতার প্রযুক্তি দেখে মুগ্ধ। যুদ্ধের পর পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি হঠাৎই বৃদ্ধি পায়। আজারবাইজানকে প্রথম ব্যাচ সরবরাহের পর দেশটি আরও $2 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে। কিন্তু এর চেয়েও বড় খবর আসে দুবাই এয়ার শো থেকে। পাকিস্তান জানায়, একটি বন্ধু রাষ্ট্র তাদের সঙ্গে F-17 ক্রয়ের জন্য সমঝোতার স্মারক সই করেছে, যদিও সেই দেশের নাম প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেন, নাম প্রকাশ না করার কারণ কূটনৈতিক। বন্ধু রাষ্ট্রটি সম্ভবত বাংলাদেশ, কারণ ঠিক সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা ও পাইলট প্রশিক্ষণ নিয়ে বৈঠক হচ্ছিল। ঢাকার নিরাপত্তা আর ইসলামাবাদের রহস্যময় হাসি, দুই মিলে ইঙ্গিত দিয়েছে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন সামরিক সমীকরণের। এই খবর পৌঁছাতেই নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কলকাতার কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে দেখা করেন। দ্য হিন্দু পত্রিকা জানায়, বৈঠকে দোভাল বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে স্পষ্ট জানায়, আমাদের ভারতের সঙ্গে কোনো সীমান্ত বিরোধ নেই, কিন্তু পানি, সীমান্ত হত্যাকাণ্ড আর রাজনৈতিক আশ্রয়, এই ইস্যুগুলো ভারতের সৃষ্ট। এই বক্তব্য ভারতের জন্য ছিল এক অঘোষিত চর, যেখানে ছোট একটি প্রতিবেশী রাষ্ট্র প্রথমবারের মতো কূটনৈতিক সমতায় দাঁড়িয়ে কথা বলছে। দিল্লি বলছে, বাংলাদেশের আত্মবিশ্বাস এসেছে তার নতুন আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে। চীন, পাকিস্তান, তুরস্ক ও মালয়েশিয়া সবাই এখন ঢাকার পেছনে কৌশলগত আগ্রহ রাখছে। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 এখন কেবল উন্নয়ন পরিকল্পনা নয়, এটি কৌশলগত আত্মমর্যাদার ঘোষণা। চীনের সঙ্গে আলোচনায় J-10C ক্রয়ের প্রস্তাব রয়েছে, আর পাকিস্তানের সঙ্গে F-17 নিয়ে যৌথ আলোচনা চলছে। চুক্তির অর্থ প্রদানের শর্ত চমকপ্রদ। 10 বছরের দীর্ঘ কিস্তি, যা বাংলাদেশের অর্থনীতিকে চাপ মুক্ত রাখবে। সাবেক পাকিস্তানি এয়ার ভাইস মার্শাল শাহিদ লতিফ বলেন, বাংলাদেশ যদি চায় F-17 শুধু বিমান নয়, এটি তাদের প্রতিরক্ষা স্বাধীনতার প্রতীক হতে পারে। বাংলাদেশ এখন জানে, ভারত তাকে যতটা ভয় দেখাতে চায়, বাস্তবে ততটাই নির্ভরশীল ভারতের প্রতিরক্ষা বাজার নিয়েই। ঢাকা যদি একযোগে চীন ও পাকিস্তানের প্রযুক্তিতে বিনিয়োগ করে, তবে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্র পুরোপুরি পাল্টে যেতে পারে। যুদ্ধের পর থেকে ভারতের মিডিয়া জনগণকে এক ভিন্ন জগতে আটকে রেখেছে। আমরা জয়ী, মোদি বিশ্বের শ্রেষ্ঠ কমান্ডার, এই স্লোগানগুলো রাষ্ট্রীয় প্রচারণার অংশ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। মার্কিন রিপোর্টে ভারতের ব্যর্থ কূটনীতি, ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা কৌশল এবং জনগণের উপর ভুল তথ্য চাপানোর কথা স্পষ্ট। ভারতের সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল H.S. পানাক মন্তব্য করেন, ভারত এখন যুদ্ধ করে না, যুদ্ধের গল্প বিক্রি করে। দিল্লির এই ন্যারেটিভ যুদ্ধ আর বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, বরং নিজেদের জনগণের উপর নিয়ন্ত্রণ রাখার এক রাজনৈতিক কৌশল।
ঢাকা, ইসলামাবাদ আর বেইজিং তিনটি রাজধানীতে এক অদ্ভুত নীরবতা। সবাই জানে এই অঞ্চলের ইতিহাস আবার লিখতে চলেছে নতুন হাত। JF-17 গর্জন এখন শুধু আকাশে নয়, কূটনৈতিক টেবিলেও প্রতিধ্বনিত হচ্ছে। নয়াদিল্লি এখনও বলে আমরা জিতেছি, কিন্তু জয় কাকে বলে? যদি সত্য লুকানো হয়, যদি পরাজয়কে মিথ্যার রঙে ঢেকে রাখা হয়, তবে তা কি জয় নাকি ভেতরের পতন? ইতিহাসের প্রতিটি পরাজয় একদিন সত্যের মুখোমুখি হয়, আর সেই দিন মিথ্যার সাম্রাজ্য ভেঙে পড়ে নিঃশব্দে, এক ফোঁটা ধোঁয়ার মতো, দিল্লির সেই ভারী গ্রীষ্মের রাতের মতো। নভেম্বরের শেষ রাত, কুয়াশায় মোড়া উত্তরবঙ্গের আকাশে হঠাৎ করে দেখা গেল একাধিক সামরিক হেলিকপ্টারের সারি। রাতের অন্ধকারে যেন নেমে এলো যুদ্ধের আগুন। আসামের ধুবড়ী, বিহারের কিষানগঞ্জ আর পশ্চিমবঙ্গের চোপড়া, এই তিন সীমান্ত জেলা যেন হঠাৎই এক বিশাল সামরিক শহরে পরিণত হয়েছে। রাস্তায় ট্যাঙ্কের আওয়াজ, আকাশে মিগ ও রাফায়েলের যুদ্ধবিমানের মহড়া, আর গোটা এলাকা জুড়ে অস্বাভাবিক নিরাপত্তা। ভারত সরকার বলছে এটা শুধুই নিরাপত্তা মহড়া, শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য। কিন্তু প্রশ্ন উঠেছে, রাফায়েলের যুদ্ধবিমান, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা আর T-90 ট্যাঙ্ক, এইসব ভারী যুদ্ধাস্ত্র কি শুধুই করিডোর রক্ষায় দরকার হয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক প্রস্তুতি, বাংলাদেশকে ঘিরে এক নতুন সামরিক কৌশল? 2025 সালের অক্টোবরে ভারত হঠাৎ ঘোষণা দেয় তারা সীমান্তের কাছেই তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করছে। বিহারের কিষানগঞ্জ, আসামের ধুবড়ী আর পশ্চিমবঙ্গের চোপড়া, এই 3 পয়েন্টকে বেছে নেওয়া হয় কারণ এই অঞ্চল সরাসরি শিলিগুড়ি করিডর, অর্থাৎ ভারতের তথাকথিত চিকেন নেকের পাশেই। ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানায়, এই 3 ঘাঁটি ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা রিংকে শক্তিশালী করবে এবং সীমান্তে দ্রুত সেনা মোতায়েনের সুবিধা দেবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি কেবল প্রতিরক্ষার নয়, বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলের ইঙ্গিত। কারণ এই ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে শুধু সৈন্য নয়, বরং যুদ্ধ পরিবর্তনকারী অস্ত্র ব্যবস্থা, রাফাল জেট, ব্রাহ্মস মিসাইল, T-90 ট্যাঙ্ক এবং রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। S-400 সিস্টেম একসাথে 300 কিলোমিটার দূরের শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। ভারত এই অস্ত্র বসিয়েছে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 80 থেকে 100 কিলোমিটার দূরে। দ্য হিন্দু মন্তব্য করেছে, এই মোতায়েন ভারতের ঐতিহ্যবাহী প্রতিরক্ষা কৌশল থেকে সরে এসে এক প্রিভেন্টিভ ওয়ার পজিশনের দিকে অগ্রসর হওয়া। অর্থাৎ ভারত এখন কেবল রক্ষায় নয়, প্রয়োজনে আক্রমণেও প্রস্তুত। দিল্লির পক্ষ থেকে দাবি এটি শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য। এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ডই ভারতের দুর্বলতম সামরিক সংযোগ। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই করিডোর রক্ষায় প্রয়োজন হয় গোয়েন্দা নজরদারি, রাডার কাভারেজ ও সীমিত প্রতিরক্ষা বাহিনী, রাফাল বা S-400 নয়। আলমনিটর তাদের প্রতিবেদনে বলেছে, ভারতের সীমান্তে এই ধরনের মোতায়েন দক্ষিণ এশিয়ায় পাওয়ার প্রজেকশনের অংশ। এটি স্পষ্টভাবে বাংলাদেশের উপর সামরিক চাপ প্রয়োগের কৌশল। ভারত জানে, ঢাকা এখন আর দিল্লির একতরফা প্রভাবালয়ে নেই। বাংলাদেশ এখন চীনের অর্থনৈতিক অংশীদার, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষার সংলাপে যুক্ত, আর যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারসাম্য রক্ষার নীতি নিচ্ছে। এই পরিবর্তনই দিল্লির ভয়ের মূল কারণ। এক ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক অজয় শুক্লা স্বীকার করেছেন, ঢাকা এখন নিজের সিদ্ধান্ত নিচ্ছে, আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধরে নেওয়া যাক, ভারত যদি সত্যিই সীমিত হামলার পথে যায়, যেমন কোনো সীমান্ত অঞ্চল বা বিমান ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক, তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে? বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ একা থাকবে না। চীন, পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সরাসরি সমর্থনে আসবে, কারণ বাংলাদেশ এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন ইতিমধ্যে তিস্তা প্রকল্প, পায়রা বন্দর ও চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চলে প্রায় $15 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ রক্ষার স্বার্থেই চীন চাইবে না ভারত যুদ্ধের আগুন জ্বালাক। গ্লোবাল টাইমস স্পষ্ট করে বলেছে, বাংলাদেশে কোনো আগ্রাসন মানে বেইজিংয়ের কৌশলগত বিনিয়োগে আঘাত। চীন কখনো তা সহ্য করবে না। একই সঙ্গে পাকিস্তানও এই সুযোগে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ শুরু করবে। ইসলামাবাদ ইতিমধ্যে ভারতের জল আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে তুলতে প্রস্তুতি নিচ্ছে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশগুলোও দক্ষিণ এশিয়ায় ভারতের মুসলিম বিরোধী নীতির সমালোচক। তারা চায় বাংলাদেশ তাদের জোটে যুক্ত হোক, অর্থাৎ ভারতের এক ভুল দক্ষিণ এশিয়ায় নতুন মেরুকরণ ঘটাতে পারে। এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ, চীন, পাকিস্তান ব্লক। যদি সংঘর্ষ ঘটে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ প্রকাশ্যে বলবে আমরা শান্তির পক্ষে,
তারা দিল্লির আগ্রাসন নিন্দা করবে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলবে, কিন্তু পর্দার আড়ালে তারা ব্যবহার করবে ভারতের দুর্বলতাকে। রয়টার্স বিশ্লেষণে লিখেছে, যদি ভারত বাংলাদেশে হামলা চালায়, পশ্চিমারা সেই সংকটকে কাজে লাগিয়ে দিল্লিকে নিজেদের নীতির অধীনে আনবে। তারা ভারতের উপর নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক চুক্তি বাতিলের হুমকি দেবে, যাতে ভারত বাধ্য হয় মার্কিন ইন্দো প্যাসিফিক কাঠামোর পুরোপুরি সদস্য হতে। অর্থাৎ এক হামলার ভুল দিল্লিকে পশ্চিমাদের হাতে কৌশলগত বন্দী করে তুলবে। ভারত জানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভিজাত নেটওয়ার্কে অসাধারণ প্রভাবশালী। তার সঙ্গে গভীর সম্পর্ক আছে ক্লিন্টন পরিবার, রথচাইল্ড গ্রুপ এবং যুক্তরাজ্যের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কগুলোর। অর্থাৎ ইউনুসের বিরুদ্ধে আগ্রাসন মানে পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সংঘর্ষ। ভারত জানে ইউনুস প্রয়োজনে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের আহ্বান জানাতে পারেন, যেমনটা হয়েছিল কসোভো বা লিবিয়ায়। দ্য ডিপ্লোম্যাট লিখেছে, ডক্টর ইউনুস এখন বাংলাদেশের বৈদেশিক নীতির এক অনানুষ্ঠানিক ঢাল। তার উপস্থিতিতেই ভারতের কৌশলগত সীমা নির্ধারিত। ফলে দিল্লি কেবল ভয় নয়, কূটনৈতিক দ্বিধাতেও ভুগছে। ভারতের এই সামরিক প্রস্তুতি অনেক বিশ্লেষকের মতে বাংলাদেশের আক্রমণের জন্য নয়, বরং নিজের দখল করা রাজ্যগুলো হারানোর ভয় থেকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, যেগুলো একসময় ছিল স্বাধীন উপজাতীয় অঞ্চল, ব্রিটিশরা দেশভাগের সময় দিল্লির অধীনে নেয়। আজও এই রাজ্যগুলিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, শুধু আসামেই 2000 সালের পর থেকে ভারতীয় সেনাবাহিনী অপারেশন ক্লিন রিভারের নামে শতাধিক বেসামরিক মানুষ হত্যা করেছে। নাগাল্যান্ডে আজও স্বাধীন নাগা ফেডারেশনের পতাকা ওড়ে, মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। দিল্লির ভয়, যদি এই রাজ্যগুলির কোনো একটিতে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়, প্রথম আঘাত আসবে শিলিগুড়ি করিডরে। এই করিডোর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, 7 রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। তাই ধুবড়ি, কিষানগঞ্জ ও চোপড়ায় নতুন ঘাঁটি মানে নিজের রাজ্যগুলো রক্ষার মরিয়া প্রস্তুতি। আল জাজিরা বিশ্লেষণ করেছে, ভারতের সীমান্তের সামরিক ঘাঁটি স্থাপন তার শক্তির নয়, বরং তার ক্রমবর্ধমান দুর্বলতার প্রতিফলন। ভোরের আলোয় দেখা যাচ্ছে চোপড়ার ঘাঁটিতে সৈন্যরা মহড়া দিচ্ছে, মাঠে রাফাল বিমানের টেক অফের আওয়াজ, আর দূরে বাংলাদেশের দিকের আকাশে উড়ছে শুধু পাখি। সীমান্তের ওপারে লালমনিরহাটের এক গ্রামবাসী রেডিওতে খবর শুনে বলল, ওরা ভয় পায় তাই অস্ত্র দেখায়। এই এক বাক্যেই যেন ধরা পড়ে ভারতের আজকের বাস্তবতা। তারা যতই শক্তি দেখাক, তাদের ভেতরের আতঙ্ক ততই গভীর। কারণ দক্ষিণ এশিয়ার নতুন মানচিত্রে আর এক কেন্দ্রিক শক্তি নেই। এখানে আছে এক নতুন বাংলাদেশ, যে নিজস্ব কূটনীতি, প্রযুক্তি আর আত্মবিশ্বাসে প্রতিবেশীর চোখে চোখ রেখে কথা বলে। রয়টার্স বিশ্লেষণে বলেছে, ভারতের সীমান্ত মহড়া আসলে আঞ্চলিক শক্তি পরিবর্তনের প্রতিক্রিয়া। বাংলাদেশ আর নিঃশব্দ দর্শক নয়। রাতের শেষ প্রহরে শিলিগুড়ি করিডোরের বাতাসে আবার শান্তি নেমে আসে, কিন্তু সেই শান্তির নিচে চাপা পড়ে আছে এক অদৃশ্য যুদ্ধ। একদিকে ভারতের ভয়, অন্যদিকে বাংলাদেশের আত্মবিশ্বাস। এটাই নতুন দক্ষিণ এশিয়া, যেখানে ইতিহাসের শাসক এখন নিজের ছায়াকেই ভয় পায়। উত্তরের বাতাসে কুয়াশা ঘন হয়ে এসেছে। লালমনিরহাট বিমান ঘাঁটির দিকে টানা আলো ফেলছে সামরিক যানবাহনের সারি। কয়েকজন অফিসার নিঃশব্দে ঘুরছেন, হাতে ট্যাবলেট, চোখে স্যাটেলাইট ফিডের প্রতিফলন। দূর থেকে ভেসে আসছে ওয়্যারলেসের আওয়াজ। নতুন রাডার সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্যার। সেনাবাহিনীর বড় অফিসার সেই রাতেই পরিদর্শনে এসেছিলেন। চোখে ঘুম নেই, শুধু পরিমিত কণ্ঠে সংক্ষিপ্ত নির্দেশ, এই ঘাঁটি হবে উত্তর সীমান্তের চোখ। পরের দিন সকালেই খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। রয়টার্স শিরোনাম করেছিল, বাংলাদেশের উত্তর সীমান্তে নতুন রাডার নেটওয়ার্ক, ভারতের কৌশলগত ভারসাম্যে চাপ। ইন্ডিয়া টুডে লিখেছিল, এটি কেবল সামরিক উন্নয়ন নয়, বাংলাদেশ আঞ্চলিক ক্ষমতার মানচিত্রে নিজের অবস্থান পুনর্লিখছে। ভারতের দিকে রাত তখন নিস্তব্ধ, কিন্তু গোয়েন্দা স্যাটেলাইটে স্পষ্ট দেখা যাচ্ছিল লালমনিরহাটের হ্যাঙ্গারে কাজ থেমে নেই। ধীরে ধীরে গড়ে উঠছে এমন এক স্থাপনা যা শুধু রাডার নয়, এটি ভবিষ্যতের সংকেত। লালমনিরহাট আর সাধারণ এলাকা নয়, এই মন্তব্যটি এসেছে আল জাজিরার এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে। সংবাদটি শুরু হয়েছিল এভাবে, বাংলাদেশের নতুন রাডার ইনস্টলেশন শুধুমাত্র প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি ভারতের উত্তর সীমান্তে এক নতুন মনস্তাত্ত্বিক বার্তা।
রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী নতুন একটি হাই রেঞ্জ রাডার সিস্টেম স্থাপন করছে এই ঘাঁটিতে। রয়টার্স জানায়, রাডারটি প্রধান নির্মাতা ফ্রান্সের থ্যালাস রেথিয়ন সিস্টেম, যার তৈরি GM403M মডেলটি 400 কিলোমিটার পর্যন্ত আকাশসীমা পর্যবেক্ষণ করতে সক্ষম। লালমনিরহাটে এই রাডার বসানো মানে দেশের উত্তর সীমান্তে এক ডিজিটাল প্রতিরক্ষা বলয় গড়ে তোলা। বাংলাদেশের এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কেবল নজরদারির জন্য নয়, প্রয়োজন হলে এটি আকাশ থেকে আসা যে কোনো হুমকির দিক নির্ধারণ করতে পারবে। এই ইনস্টলেশনের পাশাপাশি তৈরি হচ্ছে একটি বিশাল হ্যাঙ্গার, যেখানে 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখা সম্ভব হবে। দ্য গার্ডিয়ানের দক্ষিণ এশিয়ার ডেস্কের প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাটের সামরিক অবকাঠামো এখন আর শুধুই বাংলাদেশের নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার একটি পরিবর্তিত প্রতীক। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের অত্যন্ত সংবেদনশীল চিকেন নেক করিডোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে। এই করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে যুক্ত রাখে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুল্কা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, যদি লালমনিরহাট ঘাঁটিতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা উন্নত রাডার মোতায়েন হয়, তবে ভারতের কৌশলগত গভীরতা উত্তর দিকে মারাত্মকভাবে সংকুচিত হবে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি প্রকাশ করেছে যে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে বিহারের কিষানগঞ্জ, পশ্চিমবঙ্গের চোপড়া ও আসামের ধুবড়িতে 3টি নতুন ঘাঁটি নির্মাণ করেছে। এই ঘাঁটিগুলো মূলত শিলিগুড়ি করিডোর রক্ষার জন্যই তৈরি। তবে ভারতের সমস্যা অন্য জায়গায়। লালমনিরহাটে চীনের প্রযুক্তিগত উপস্থিতির আশঙ্কা। আলমনিটরের প্রতিবেদনে বলা হয়, চীন বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা যদি আরও গভীর হয়, তবে ভারতীয় গোয়েন্দা মহলে এটি ডক্ট্রিনাল শিফট হিসেবে দেখা হবে। অর্থাৎ ভারতের দৃষ্টিতে লালমনিরহাট শুধুই একটি বিমান ঘাঁটি নয়, এটি বাংলাদেশের সার্বভৌম সামরিক স্বাধীনতার প্রতীক, যা ভারতের প্রচলিত প্রভাবলয়কে ভেঙে দিচ্ছে। 2024 সালের মে মাসে বাংলাদেশের সেনা প্রতিনিধি দল বেইজিংয়ে গিয়ে চায়না ভ্যানগার্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে বৈঠক করে। বিষয় ছিল রাডার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়। চুক্তির আওতায় চীন থেকে SY-400 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ক্রয়ের আলোচনা করা হয়। এই মিসাইলের পাল্লা 280 কিলোমিটার এবং এটি নির্ভুলভাবে ব্যালিস্টিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ SY-400 কেনার কেবল প্রতিরক্ষা চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্যের নতুন সংযোজন। চীনের এই প্রযুক্তি আসলে বাংলাদেশকে আকাশ থেকে প্রতিরোধের নতুন ক্ষমতা দিচ্ছে। বাংলাদেশের সামরিক আধুনিকায়নের বৃহৎ পরিকল্পনা ফোর্সেস গোল 2030-র সঙ্গে এর মিল রয়েছে। দ্য ডিপ্লোমেটের এক বিশ্লেষণে বলা হয়, বাংলাদেশ এখন তার প্রতিরক্ষা কৌশলে অ্যাক্টিভ ডিটারেন্স নীতি গ্রহণ করছে, অর্থাৎ শুধু প্রতিরক্ষা নয়, প্রতিপক্ষকে নিরস্ত করা। ভারতের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগজনক পরিবর্তন, কারণ দীর্ঘদিন ভারত মনে করত বাংলাদেশের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণাধীন, কিন্তু এখন ঢাকার প্রতিটি সিদ্ধান্তে চীনের ছায়া স্পষ্ট। 2025 সালের নভেম্বরের শুরুতে বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশ উত্তর সীমান্তে যে আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করছে তা কেবল দেশীয় নিরাপত্তার অংশ নয়, এটি দক্ষিণ এশিয়ায় একটি নতুন নজরদারি নেটওয়ার্কের ইঙ্গিত। অন্যদিকে দ্য হিন্দু লিখেছে, বাংলাদেশের লালমনিরহাট প্রকল্পকে ভারতের কূটনৈতিক ব্যর্থতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার HS পনাক বলেন, আমরা একসময় ভেবেছিলাম বাংলাদেশ কখনো স্বাধীনভাবে প্রতিরক্ষা সিদ্ধান্ত নেবে না। এখন তারা প্রমাণ করছে সেটি ভ্রান্ত ধারণা ছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক প্রকল্প, কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নয়। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ কখনোই আঞ্চলিক উত্তেজনা চায় না, আমরা আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি, আক্রমণের নয়। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে ন্যারেটিভটি ভিন্ন। নিউজ 18 তাদের শিরোনাম করেছে চিকেন নেকের ওপর নজরদারির চোখ। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নেটওয়ার্কের ওপর সরাসরি চাপ তৈরি করবে। লালমনিরহাটের কৌশলগত গুরুত্ব তিস্তা প্রকল্পের সঙ্গেও জড়িত। চীনের অর্থায়নে তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর পাশেই অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, তিস্তা প্রকল্পের মূল কাজ যদি চীনা কোম্পানিগুলোর হাতে যায়, তবে এটি বাংলাদেশের অভ্যন্তরে চীনের সামরিক লজিস্টিক নেটওয়ার্ক গঠনের ভিত্তি হতে পারে। এই কারণেই ভারত এতটা অস্বস্তিতে। তারা আশঙ্কা করছে
তিস্তা প্রকল্পের মাধ্যমে চীন কেবল নদী উন্নয়ন নয়, বরং উত্তর বাংলায় একটি ডুয়াল ইউজ অবকাঠামো তৈরি করছে, যা ভবিষ্যতে সামরিকভাবে ব্যবহৃত হতে পারে। এদিকে আল মনিটরের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশ্লেষক হামিদ আনসারি লিখেছেন, বাংলাদেশ এখন তার সামরিক আধুনিকীকরণে এমন এক ভারসাম্য তৈরি করছে, যা একদিকে চীন ও পাকিস্তানের সহায়তা এগোচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগ বজায় রাখছে। এই দ্বৈত ভারসাম্যই ঢাকাকে এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের কেন্দ্রে পরিণত করছে। লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত হওয়ার পেছনে শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও আছে। এটি নতুন বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক, যেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিজস্ব জাতীয় স্বার্থে, কোনো প্রভাবলয়ে নয়। প্রতিরক্ষা বিশ্লেষক কর্নেল শফিকুর রহমান বলেন, যখন আমরা উত্তর সীমান্তে আধুনিক রাডার বসাই, তখন আমরা কেবল আকাশ দেখি না, আমরা দেখি ভবিষ্যৎ। এটি আত্মনির্ভরতার প্রযুক্তিগত প্রকাশ। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এই রাডার নেটওয়ার্ক দেশের দক্ষিণের কক্সবাজার ও সোনাদিয়া উপকূল পর্যন্ত সংযুক্ত থাকবে, ফলে বাংলাদেশের সমগ্র আকাশ এখন একটি একীভূত প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আসবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এই নিয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে। তারা আশঙ্কা করছে, চীনা প্রযুক্তি যুক্ত হওয়ার পর বাংলাদেশের রাডার সিস্টেম ভারতের সামরিক গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারবে। কিন্তু বাংলাদেশের অবস্থান পরিষ্কার, এটি তার সার্বভৌম অধিকার। ঢাকা ট্রিবিউনের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, বাংলাদেশ যে পথে এগোচ্ছে সেখানে কোনো দেশের অনুমতি প্রয়োজন নেই। নিরাপত্তা নীতি নির্ধারণে স্বাধীনতা রাষ্ট্রীয় অস্তিত্বের মতোই গুরুত্বপূর্ণ। ভোরের আলো ফুটছে লালমনিরহাট ঘাঁটিতে। রাডার টাওয়ারের চূড়ায় এখন নতুন ডিশ ঘুরছে ধীরে ধীরে। দূরে সেনাপ্রধানের হেলিকপ্টার অবতরণ করছে। ঘাঁটির সব অফিসার স্যালুট দিচ্ছেন। অফিসারদের মধ্যে নীরব গর্ব, তবে বাইরের দুনিয়ায় এক অস্থির কৌতূহল। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারত এখন বুঝছে বাংলাদেশের প্রতিটি কৌশলগত পদক্ষেপকে আগের মতো উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার মানচিত্রে ছোট এই দেশটি এখন এক নতুন ভূমিকায়, যেখানে লালমনিরহাট শুধু ঘাঁটি নয়, বরং একটি বার্তা। বাংলাদেশ তার আকাশ নিজেই পাহারা দিতে প্রস্তুত। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ব্রায়ান ওয়েলস দ্য ডিপ্লোম্যাটে লিখেছেন, দক্ষিণ এশিয়ার পরবর্তী নিরাপত্তা অধ্যায়ে বাংলাদেশ থাকবে কেন্দ্রবিন্দুতে। তার অবস্থান নির্ধারণ করবে আঞ্চলিক শান্তি ও প্রতিরোধের ভবিষ্যৎ। সীমান্তে এখন শান্ত, কিন্তু আকাশে ঘুরে বেড়াচ্ছে নতুন যুগের প্রতিধ্বনি। রাডারের আলো যখন উত্তর আকাশ ছুঁয়ে যায়, মনে হয় বাংলাদেশের ইতিহাসে আরেকটা অধ্যায় শুরু হলো, যেখানে আর কারো অনুমতি লাগে না নিজের নিরাপত্তা রক্ষার জন্য।